বিকেল 4:47 বেরোচ্ছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। রাস্তায় তেল ভরতে হবে, মাত্র 1 দাগ তেল আছে। মোটামুটি বহরমপুর পার করে একটা জিও পাম্প আছে, যদি সম্ভব হয় তো ওখানে তেল ভরবো। এখন একটু টানা যাক। दूर रह के तू बताए कैसे मेरे दिल में बसा है, सारी राहों में तेरी है खुशबू। हाय कैसे मैं गुजारूं रातें लंबी ये बड़ी है, बेचैनियों में दबी है आरज़ू। समा मैं नशा तू बचा बे बचा तू, এটা হলো বহরমপুর ঢুকতে আমাদের টোল গেট। বাইকের জন্য আর 3 চাকার জন্য সাইডে রাস্তা আছে, আপনাকে সুর করে সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে। যখন এই দিক দিয়ে যাই আমার মাঝে মধ্যে মনে হয় কেন যেন চুরি করে পালাচ্ছি। হ্যাঁ, আপনি দেখুন, ট্যাক্স আমরাও দিয়েছি, ট্যাক্স 4 চাকারও দিয়েছে, কিন্তু 4 চাকার জন্য আবার আলাদা করে রাস্তার ট্যাক্স নিচ্ছে। যদিও এখন কিছু কিছু এক্সপ্রেসওয়েতে বাইকের জন্য চালু করেছে, কিন্তু ব্যাপারটা হলো, আরে আমাদের টাকাই তো রাস্তা হয়েছে, আবার আমাদের কাছ থেকে আবার টাকা তোলার কী দরকার বাবা। যাই হোক, সরকারের পলিসি। তো আমার যখনই টোল গেট পার করি তখনই আমার এরকম কথাই মনে হয় যে আমি হয়তো বাইক নিয়ে চুরি করে চলে যাচ্ছি, যে যেদিকে দেখতে না পাই ফুস করে পাশ দিয়ে বেরিয়ে চলে গেলাম, এরকম একটা ব্যাপার। রাস্তার কন্ডিশন খুব খারাপ, স্পিড তোলাই যাচ্ছে না, তুলতে সামনে একটা গর্ত চলে আসছে। তোলা যাবে যদি আপনি কায়দা জানেন, এই খুব করে ডান দিকে চলে যাওয়া, খুব করে বাঁ দিকে চলে যাওয়া, হ্যাঁ, এইসব কায়দা করতে পারলে আপনি স্পিড তুলতে পারবেন। কিন্তু আপনি যাওয়ার মতো সোজা যেতে চান তাহলে স্পিড তোলা চাপের ব্যাপার হয়ে যাবে। ওই দেখুন কাকা একজন আসছে কায়দা মেরে উল্টো রাস্তা, দেখেছেন? এসব কায়দা মারা শিখতে হবে। এই রাস্তা পুরো উঁচু নিচু হয়ে আছে, ক্যামেরাটা হয়তো বোঝা যাচ্ছে না। দেখুন গর্ত, আরে বাবারে, গর্ত। বর্ষায় রাস্তার হাল বেহাল হয়ে আছে, বাইক চালানো খুব রিস্কি। কেননা এইসব ছোটোখাটো গর্ত তো বাইকটা পড়লে বাইকের সামনে চাকাটা আমার হয়ে যাবে বেতাল। আমি তো কদিন আগে বাপরে, কাকা লুঙ্গি তুলতে যাচ্ছে। লুঙ্গি তুলতে যাচ্ছে কাকা। যাই হোক, তেল অলরেডি লো মেরে দিয়েছে, 6 কিলোমিটার আগে তেল লো মরেছে, এখন চলেছে 94, মানে 88তে লো মেরেছে, মানে 38 করে মাইলেজ দিয়েছে আমার। এখান থেকে বহরমপুর বাইপাস শুরু, কলকাতা রানাঘাট আর কৃষ্ণনগর সোজা লেখা আছে। আমি সোজা না গিয়ে ডান দিকের বাইপাসটা ধরবো। সোজা চলে গেলে আপনার বহরমপুরে যেহেতু 2খানা রেল গেট, ফলে ওখানে হামেশাই জ্যাম হয় আর ভিড়ভাড়টাও প্রচুর বেশি থাকে, সেই জন্য আমি বাইপাস ধরে বেরিয়ে যাব। কিন্তু বাইপাসের রাস্তা খুব খারাপ, যদিও নতুন বাইপাস, অবশ্য রাস্তার অবস্থা বেহাল হয়ে আছে। চলুন, আপনারা দেখতে পাবেন। এই দেখুন, রাস্তার মাঝে মাঝে ভাঙা, কোথাও রাস্তা বসে গিয়েছে, কোথাও উঁচু হয়ে গেছে, কোথাও নিচু হয়ে গেছে। এবার 4 চাকাতে থাকলে অতটা অসুবিধা হয় না, কারণ 4 চাকায় আপনার সাসপেনশন ভালো থাকে। ওই দেখুন বহরমপুর রেলগেট, ওটা হলো খাগড়াঘাট স্টেশন, ট্রেন ঢুকছে, ওটার সাথে হাওড়া যোগাযোগ আছে।
আজিমগঞ্জ থেকে এসে কাটোয়া হয়ে হাওড়া। ওই দেখুন দূরে ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাতে তাপটি মারা আছে, মনে হয় রাস্তা সারাচ্ছে। এই সারা বছরই কাজ চলে ওদের। এই দেখুন, দেখেছেন কী অবস্থা রাস্তার, পুরো ভেঙে গেছে। যেটা বলছিলাম, 4 চাকা হলে অসুবিধা হয় না, 4 চাকা সাসপেনশন ভালো থাকে, কিন্তু বাইকের সাসপেনশন তো ভালো নেই। বিশেষত আমার এনফিল্ডের সাসপেনশন তো খুব একটা ভালো না, ফলে আমার কোমরের বারোটা বেজে যায়। বর্ষাকালে যারা রাইড করতে বেরোবেন, একটু দেখে শুনে বেরোবেন। বাইক নিজের কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, হয়তো স্পিড বাড়াবেন না, কেননা রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমার এই হেলমেটটা যেহেতু অনেক বয়স হয়ে গেছে, ফলে এত হাওয়ার আওয়াজ মাইকে হয় যে আমি মানে কি বলবো, 50-এর বেশি ট্রেনে কথা বলতেই পারি না। সেক্ষেত্রে আপনারা কিছুই বুঝতে পারবেন না, আমি বুঝতে পারি না কী বলেছি। হ্যাঁ, ফলে কথা বলার সময় আমার কিন্তু আস্তে আস্তে যেতে হয়। আর এর নিচে রাস্তাটা যেটা চলে গেল, এটা বহরমপুর থেকে কাঁধি কি কান্দি এরকম কি নাম, কাঁধি কুলি হয়ে বর্ধমান, এগুলো দিতে বর্ধমান সিউড়িটিতে যাওয়া যায় আর কি। আর ওই বাদিকটায় বহরমপুর থেকে গেল, আমরা বাইপাস দিয়ে চলে যাচ্ছি। এখানকার প্রাকৃতিক পরিবেশটা ভালো, দেখুন সব বাচ্চারা ছবি টুপি তুলতে আসছে। আর একটা মনে হয় বৃষ্টি পাবো। আর ওই দূরে যে লম্বা টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আশা করি ধরা পড়ছে কিনা যায় না ক্যামেরাতে, ওইটা হলো বহরমপুর রেডিও বলা ভুল হবে, মুর্শিদাবাদ রেডিও স্টেশনের টাওয়ার। आजा घर मोरे परदेसिया तू आजा, रास्ता निहारे तेरा अखियाँ आजा। आजा घर मोरे परदेसिया तू आजा, रास्ता निहारे तेरा अखियाँ आजा। छाई बदरिया सुना मोरा अंगना, मिलने को तरसे पिया मोरा जियरा। छाई बदरिया सुना मोरा अंगना, मिलने को तरसे पिया मोरा जियरा। पर चिन दिन लागे बरस समान, पर चिन दिन लागे बरस समान, जियरा न लागे तुझ बिन सब सुन। এদিকটা দেখুন পুরো অন্ধকার হয়ে আছে, বৃষ্টি এলো বলে। ওই গেরুয়া রঙের বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, আস্তে ওই গেরুয়া রঙের বাড়িটা, ওটা একটা হাই স্কুল ভবন, মানে একদম সমুদ্র তো না, নদীর ধারে। এত সুন্দর লাগে বাড়িটা দেখতে আমাকে, অসাধারণ পরিবেশ। এত সময় তাহলে একটু দাঁড়াতাম, কিন্তু অত সময় নেই, আমাকে যেতে হবে, কারণ এখানেই 5টা বেজে গেল। এখনও পর্যন্ত বাড়ি থেকে এসছি আমি 25 কিলোমিটার, আমাকে টানতে হবে প্রায় 125 কিলোমিটার। আর তারপরে এখন এই রাতের বেলায় যদি বৃষ্টি শুরু হয়, তাহলে খুব চাপের ব্যাপার। দেখুন ওই 5টা এক্সপ্রেসওয়েটা দেখেছেন কেমন ভাঙা চাঙা। কেউ যদি সত্যিকারের জোরে গাড়ি নিয়ে আসে, তাকে কিন্তু অনেক হিমশিম খেতে হবে। আপনার রিক্স পে আয়া এটাও ঠিক ব্যাপার, আপনার রিক্সে গাড়ি চালান, কর্তৃপক্ষের দায়ী নেয় আপনার রাস্তা ভাঙার জন্য। আস্তে 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 বাহ। Sadazimo,
برودين زبدة سمون যাই হোক, রাস্তা ঠিক করছে, এবার যদি ভালো হয় তো অবশ্যই ভালো। زبدة سمون برودين زبدة سمون হেলমেটটা ক্যামেরার ভারে সামনের দিকে বারবার ঝুঁকে পড়ছে। বহরমপুর বাইপাস এখানে শেষ, ওই ডান দিকের রাস্তাটা বহরমপুর হয়ে এই রাস্তার সঙ্গে এসে মিশে যাচ্ছে। তো এইখান থেকে আমি আরেকবার তেল ভরেছিলাম, 38 সামথিং মাইলেজ দিল আমাকে, উইদাউট এনি অ্যাডিসিভ। আমি একটা অ্যাডিসিভের ভিডিও বানানোর চেষ্টা করছি, আপনাদেরকে দেখাবো অ্যাডিসিভ দিলে আদৌ মাইলেজ বাড়ে কি বাড়ে না। আর অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি আপনাদেরকে, যেখানে আমি ওই 300V মতিউলের 300V ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেছি। সুপার ইঞ্জিন অয়েল যাকে বলে, দামও সুপার। অনলাইনে তো প্রায় 2300-2400 টাকার মতো দাম থাকে, আমি 2200 টাকায় পেয়েছিলাম। কেনার পর অফারে ওটার দাম 1900 টাকা হয়ে গেছিলো। যাই হোক, ওটা মতুলের সমস্ত প্রোডাক্টগুলোই দাম খুব ওঠানামা করে। মতুলের চেন ক্লিনার, চেন লিউব, তারপরে আপনার হেলমেট কিট যেটা আছে, ওটা এই মুহূর্তে হয়তো দাম 199 টাকা হয়ে আছে, আমি দেখেছি, কারণ আমি একটা কিনেছি। আর আপনার চেন লিউব আর চেন ক্লিনিং তো হামেশাই দরকার হয়, হ্যাঁ, যেটা প্রায় 400, 450, 300, 500, 400 টাকা দাম থাকে। কিন্তু ওটা মাঝে মধ্যে ওই 200 সামথিং আসে, 250, 298, 288 এই টাইপের কোনো দামে আসে, তখন এটাকে কিনতে হবে। আমি রিসেন্টলি বেশ কদিন থেকে জিও থেকে তেল ভরাচ্ছি, কেননা বর্ষাকাল, বুঝতেই পারছেন। ইথানলের জন্য বেশিরভাগ তেল পাম্পে এমন অবস্থা, ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে শুধু জল বেরোচ্ছে, মানে ইথানল বেরোচ্ছে আর কি। কেন কোথাও কোনো হয়তো লিক টিক হয়ে আছে, সেখানে তো 2-4 ফুট খানিকটা জল ঢুকেছে, ট্যাঙ্কি থেকে হয়তো ইথানল আর পেট্রোল আলাদা হয়ে গেছে। সেই জন্য এই জিও থেকে ভরাচ্ছি, এইটা ভেবে যে আশা করা যায় জিও যে পেট্রোল পাম্পটা সেটা ভালো হবে, এবং জিও যে ট্যাঙ্কি, মানে পেট্রোল পাম্পে যে ট্যাঙ্কি যেখানে তেল আমাদেরকে দিচ্ছে সেটাতে জল লিক করবে না, সেই ভেবে আমি কদিন থেকে জিও থেকে তেল ভরাচ্ছি। লাস্টে বেশ 4-5 বার জিও থেকে তেল ভরাচ্ছি। জিও পেট্রোল পাম্পে একটা সমস্যা, ওদের আবার সে গাড়ি থেকে নেমে দাঁড়াতে হয়, এই এক সমস্যা। এত বড় শরীর নিয়ে নামান চাপা ওঠা খুব চাপের ব্যাপার। হ্যাঁ, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকো।